এমন কথা বলতে পারল সে? কি করে বলল হৃদয়াকে এমন কথা? বুক কাঁপল না তার? কান্না করতে করতে এক পর্যায়ে সে ঘুমিয়ে গেল আফসানের সাথে লেগে শুয়ে। তাকে অনুভব করে আফসান মুচকি হাসল। এই মেয়ের সাথে সে রেগে থাকতে পারে না। কখনই তার দ্বারা এমন কাজ হয়নি। সে কঠোর হতে পারে না তার হৃদের সাথে। তবে আফসান আজকে আর তাকে বুকে টেনে নেয়নি। খুব তো বলেছিল ডিভোর্স চাই। তাহলে কয়েকদিন সহ্য করুক আফসানের এমন আচরণ। কেটে গেল এক সপ্তাহ। এর মধ্যে আফসান একটু পরিবর্তন হয়নি। আফসানের এমন আচরণ হৃদয়াকে দিন দিন অনুশোচনায় ডুবিয়ে দিচ্ছে। আর শিক্ষা হয়েছে তার, জ্ঞান থাকতে সে আর জীবনেও কি স্বপ্নেও এই শব্দ উচ্চারণ করবে না। খালি এবার আফসান ঠিক হয়ে যাক একবার। গত এক সপ্তাহ ধরে তার ঘুম হচ্ছে না ঠিক মতো। মানুষটা কি করে পাষাণ হয়ে গেল? আগে তো ঝগড়া হলে যতই ঝগড়া হৃদয়া করুক রাতে সে হৃদয়াকে বুকে টেনে নিত। এখন মানুষটার খালি গায়ে লেগে শোয়, তাও মানুষটা দূরে সরে যায়। এ কেমন অমানবিক অত্যাচার তার মতো নিষ্পাপ শিশুর ওপর? সে কি এখন আদালতে বিচার দিবে, নাকি শাহবাগে যাবে? দুজন মানুষই শুয়ে আছে বিছানায়, একজন এই প্রান্তে তো আরেকজন ওপর প্রান্তে। মাঝখানে যেন বাংলাদেশ ভারতের বর্ডার। এমন না যে হৃদয়া ঘষেনি, তবে আফসান তাকে ঘেঁষতে দেয়নি। মুখ ফুলিয়ে শুয়ে আছে হৃদয়া। আফসান বিছানায় হেলান দিয়ে ল্যাপটপে গুতাগুতি করছে। শুনেন না। আফসান তাকালো তার দিকে। কেমন চোখ মুখ শুকিয়ে আছে। মেয়েটার গত এক সপ্তাহ ধরে ঠিক মতন ঘুম হয় না। সে বুঝেছে কথা, তবে সে দেখাতে চেয়েছিল যে কথা আমরা নিতে পারবো না, বা যে কাজ আমরা করতে পারবো না সেটি আমাদের বলা উচিত না। আবার নিজের কাজে মনোযোগ দিল সে। হৃদয় তো কোনো উপায় পাচ্ছে না আফসানের রাগ ভাঙানোর জন্য। তার মাথায় অন্য বুদ্ধি খেলছে। সে নিজের পেট চেপে ধরল, হালকা গোঙানোর শব্দ করে উঠল। তার শব্দ শুনে আফসান তার দিকে তাকালো, তারপর ব্যস্ত হয়ে পড়ল। ব্যথা করছে হৃদ? হৃদয় ওপর নিচ মাথা নাড়ালো, ওষুধ খেয়েছিস? আবার মাথা নাড়ালো। আফসান পাশে শুয়ে তাকে বুকের এক পাশে নিয়ে জড়িয়ে ধরল। কমে যাবে, তুই শান্ত হো। হৃদয়ও তাকে জড়িয়ে ধরল। আবেশে চোখ বন্ধ হয়ে গেল। হৃদয়কে এমন শান্ত হতে আফসান বুঝলো এসব ঢং ছিল। আফসান তার অগোচরে মুচকি হাসল, তবে হাত দিয়ে তাকে সরিয়ে দিতে চাইল হালকা করে। হৃদয় ছাড়ল না তাকে, আরো শক্ত করে আঁকড়ে ধরল। নাটক করে বুকে আসতে হবে না, সে যাতে চলে যায় বুক থেকে। কই যাব? নিজের জায়গায়। মোটেও না। আমি তো আমার জায়গায় আছি। এটা তো আমার এই জায়গায়। আপনি পুরোটাই আমারই তো। কে বলল? যখন আপনি ডিভোর্স চাইলেন তখন কি একবারও ভেবেছেন এই জায়গার কথা বা আমার কথা? বলেছি তো, আর কখনো বলবো না। এক সপ্তাহ ধরে বলছি। এমন করবেন না। আমার দিকে তাকিয়ে দেখেন, আমার ঘুম হয় না। ডিভোর্স নেওয়ার পর যেমন করে ঘুমাতেন এখনও ঠিক সেভাবেই ঘুমান। সরুন আপনি। হৃদয় রেগে গেল না এমন কথায়, বরং আরো আষ্টা পৃষ্ঠে আঁকড়ে ধরল তাকে। আফসান তাকালো তার দিকে, তারপর আবার নজর সরিয়ে নিল। হৃদয় তার গালে চুমু এঁকে দিল। আমি জানি আপনি এখন আর রেগে নেই। অনেক বেশি জানেন আপনি, ম্যাডাম। হৃদয়কে নিজের আরো কাছে জড়িয়ে নিল, ব্ল্যাঙ্কেট দুজন গায়ে জড়িয়ে বলল, আর যাতে জীবনেও এমন শব্দ আমি বের করতে না শুনি হৃদ। আমার ঢের শিক্ষা হয়েছে, এমন ভুল আর জীবনেও না। আফসান তার মাথায় চুমু এঁকে দিল, তাকে বালিশে শুইয়ে নাক ডুবিয়ে দিল তার ঘাড়ে। উন্মাদ হয়ে গেল সে তার হৃদের সাথে। কেটে গেল আরো কয়েক মাস। জীবন চলছে জীবনের গতিতে। আফসান বাড়ি থেকেই এখন নিজের পেশায় কাজ করে। হৃদয় সারাদিন যায় আদিত কল্পনার সাথে। আশার মেয়ে বাবু হয়েছে, তাকে নিয়েও বেশ ব্যস্ত হৃদয়। নাম রেখেছে সে ছোট সদস্যের অনন্যা এহসান। হৃদয় নিজের মধ্যে ইদানিং কিছু পরিবর্তন লক্ষ্য করেছিল। সে পরিবর্তনের জেদ ধরেই পরীক্ষা করালো, আর তার ফলাফল আল্লাহর অশেষ রহমতে তাদের অপেক্ষার অবসান ঘটেছে। সে এখনও কাউকে জানায়নি। সর্বপ্রথম আফসানকে জানাবে বলে অপেক্ষায় আছে। আফসানের অপেক্ষায় রাত হয়ে গেল। হৃদয় একটা লাল শাড়িতে নিজেকে জড়িয়ে নিল, ঠিক সেই 5 বছর আগের মতন। তবে অপেক্ষা করতে করতে এক পর্যায়ে সে ঘুমিয়ে পড়ল। ঘুম ভাঙল কারো উষ্ণ নিঃশ্বাস তার ঘাড়ে পড়ায়। ঘরময় অন্ধকার বিরাজ করছে। লোকটা তাকে শক্ত করে জড়িয়ে ধরে আছে। মেজর, পেছন থেকে নেশাক্ত কণ্ঠ আসলো। হু, কখন ফিরেছেন? কিছুক্ষণ আগে। থেমে আবার বলল, লাল বউ, হুম। আমাকে তো আপনি মেরে ফেলবেন মনে হয়। হৃদয় লজ্জায় কাচুমাচু করা শুরু করলো। আস্তে আস্তে অনুভব করলো মানুষটা তার ঘাড়ে পরশ এঁকে দিচ্ছে।
কাছে টেনে নিচ্ছে তাকে আরও। মেজর, রিদুয়া আফসানের এক হাত তার শাড়ি ভেদ করে পেটে রেখে বলল, এখানে যদি আপনার আরেকটা বাবা আসে তাহলে কেমন হবে? যে আপনাকে বড় বাবার মতো শাসন করবে। আফসান থামিয়ে দিল সব। না না, আফসানকে থামিয়ে দিল এই বাক্য। কি বলছে তার হৃদ? বাবা এখানে মানে? তড়িঘড়ি করে উঠে বসলো। তার দেখা দেখে রিদুয়াও উঠে বসলো। সত্যি? রিদুয়া ওপর নিচ মাথা নাড়ালো। আফসান শক্ত করে তাকে জড়িয়ে ধরল। কতক্ষণ ছিল এমন জানে না কেউ। তারপর এলোপাথারি চুমু এঁকে দিতে লাগলো রিদুয়ার সারা মুখ জোড়ায়। বউ, আমার তো মনে হচ্ছে আমি অজ্ঞান হয়ে যাব। এত খুশি লাগছে যে মনে হচ্ছে আমার মাথা ঘোরাচ্ছে। আমার আরেকটা আম্মা আসবে। এমন কথায় রিদুয়া ভ্রু কুঁচকে ফেলল। আপনাকে কে বললো মেয়ে হবে? ছেলে হবে। আপনাকে কে বলেছে ছেলে হবে? দেখবেন মেয়ে হবে। রিদুয়া মুখ ফুলিয়ে ফেলল। তার ছেলে বাবু দরকার। তার মুখ ফুলানো দেখে আফসান বলল, আচ্ছা, সুস্থভাবে যেটা হবে তাই শ্রেয়। না, আপনি বলেন ছেলে হবে। আমার দলে আসেন। আফসান হাসে তার বউয়ের বাচ্চা বাচ্চা কথায়। আচ্ছা, আপনি বলছেন না কেন? আফসান তার বউকে জড়িয়ে ধরে শুয়ে গেল। সুস্থভাবে আমার কোলে যেই আসবে তাকেই আমি দুনিয়ার সব ভালোবাসা দিবেন। না, তবুও মেয়ে না। আজব মেয়ে হলে কি সমস্যা? না, পুরুষ মানুষ নিজের মেয়েকে বেশি ভালোবাসে। তো সেটা তো আরো ভালো। আমি আমাদের মেয়েকে বেশি ভালোবাসব। না, তাহলে তো আমার থেকেও বেশি ভালোবাসবেন। তাই আমার ছেলে দরকার। এই মেয়ে বলে কি নিজের বাচ্চা মেয়েকে বেশি ভালোবাসবে, বিদায় এখন থেকে হিংসা করছে। সে রিদুয়ার নাক টেনে বলল। হিংসুক মেয়ে। রিদুয়া ঠোঁট উল্টিয়ে আফসানের দিকে তাকায়। আফসান রিদুয়ার ঠোঁটে নিজের ঠোঁটে স্পর্শ করে বলল, আমি আমার হৃদকে সবচেয়ে বেশি ভালোবাসি। পৃথিবীর শেষ প্রান্ত যেমন খুঁজে পাওয়া যায় না, তেমনি তার জন্য আমার ভালোবাসারও শেষ খুঁজে পাওয়া যাবে না। রিদুয়া শান্ত হলো। তার বড্ড অশান্তি লাগে আফসানকে নিয়ে। যদি কোনো ক্রমে তাকে ভাগ করতে হয়, সেটাই একমাত্র জিনিস যা রিদুয়া যায় না। তবে সে আর কিছু বলল না। যদি আল্লাহ নারাজ হয়ে যায়, তাই যা হবে দেখা যাবে। পরের দিন বাড়িতে শুরু হলো এক এলাহি কাণ্ড। ঘুম থেকে উঠে রিদুয়া ইনিয়ে বিনিয়ে খবর জানালো আশাকে। তারপর আর কথাখানি দাঁড়িয়ে থাকেনি এক জায়গায়, ছড়িয়ে পড়েছে বুলেট ট্রেনের গতিতে। এরপর থেকে রিদুয়া খালি সবার কাহিনী দেখছেন। আদিব আর আজানকে তো পাওয়াই গেল না। তারা চলে গেছে মিষ্টির সন্ধানে। রিদুয়াকে আফসান বলে গিয়েছে কিছুক্ষণ আগে তৈরি করতে, চেক আপের জন্য যাবে তারা। তারপর জনাব অনুপস্থিত। কিছুক্ষণ পর দেখা গেল আলী হোসেন আর আকবরে হোসেন দুই হাত ভর্তি মিষ্টি নিয়ে বাড়িতে প্রবেশ করছে। তার কিছুক্ষণ পরই আজান আর আদিব আসলো, তাদের হাতেও মিষ্টি। আজব, এত মিষ্টি করবে কি তারা? আফসান ঢুকলো তাদের পিছনে পিছনে। সে নাকি এলাকায় মিষ্টি বিলিয়ে এসেছে। এত উল্লাসের কি হলো? হৃদয় এখন মাথায় হাত দিয়ে নিয়ে মিষ্টিগুলোর দিকে ফ্যালফ্যাল করে চেয়ে আছে। এই মানুষগুলো কি অতি সুখে পাগল হয়ে গেল নাকি? কিছুক্ষণ পর দেখা গেল তাকে আফসান বগল দাবা করে হসপিটালের দিকে নিয়ে যাচ্ছে। তারা এখন পরীক্ষা নিরীক্ষা করে রিপোর্ট হাতে নিয়ে ডাক্তারের কেবিনের বাইরে বসে আছে। ভিতর থেকে ডাক পৌঁতে ডাক্তার সীমা তাদের হাসি মুখে বসতে বললেন। গত 5-6 বছরে অসংখ্যবার তাদের দেখা হয়েছে, আলাপ আলোচনা হয়েছে। সে তাদের খবর কালকে রাতে পেয়েছিলেন, রিদোয়া নিজে জানিয়েছে। রিপোর্ট দেখে সে আফসানকে বললেন, কমপ্লিকেশন কিছু আছে মিস্টার আফসান। হতে পারে বাচ্চা সুস্থভাবে হওয়ার পর রিদুয়াকে নিয়মিত ঔষধ আর রক্ত দিতে হবে। পারবেন এভাবেই পাশে থাকতে? আফসান বেশ সাবলীলভাবেই জবাব দিল, আমারও কি কম রোগ? তার রোগের তো ওষুধ আছে, চাইলে রক্তও পাওয়া যাবে। তবে আমার তো টা নেই, আমার ওষুধও তো সেই। ডাক্তার এই ছেলের কথা শুনে প্রায়ই অবাক হয়ে। গত 5 বছর ধরে প্রতিটা চেক আপের পরে আফসানকে সে এমন কথাই বলে, আর আফসানের উত্তর কোনো কালে পরিবর্তন হয়নি। আসলে ভালোবাসা সুন্দর, আর করে সত্যিকারের ভালোবাসাতে জানে তাদের দেখতেও ভালো লাগে। পৃথিবীর বুকে এমন ভালোবাসা বেঁচে থাকুক নির্দ্বিধায়, করুক তারা পৃথিবীকে আরও সুন্দর না হয়। অপরদিকে আফসানের এমন কথায় রিদুয়া লজ্জায় লাল হয়ে গিয়েছে। মানুষটা এমন কেন? তার মুখে কেন কিছু আটকায় না? এরপর ডাক্তার তাদেরকে ধরিয়ে দিল এক বস্তা ওষুধ আর কত শত নিয়মাবলী। তারপর তারা বাড়ি ফিরে আসলো। এরপর থেকে শুরু হলো তার ওপর আদরের নামে অত্যাচার। এটা করবি না, সেটা করবি না, এভাবে বসবি না, ওভাবে দৌড়াবি না, পদে পদে সকলে আটকায়। এমন ছোট আদিতও বাদ যায় না তার মামুনির যত্ন নিতে। এমন অবস্থায় রিদোয়া গাল ফুলিয়ে খালি সবার আদেশ পালন করে। দেখতে দেখতে কেটে গেল পুরো 8 মাস।
এখন ঋতুয়ার 9 মাস চলছে। এই পুরো প্রেগনেন্সির সময় পুরো শান্তিতে গিয়েছে কথাটি এমন নয়, তার থেকেও বেশি ভোগান্তিতে পড়তে হয়েছে আফসানকে। মধ্যরাতে হঠাৎ ফুসকে খাবে আবদার থেকে শুরু করে ভোর সকালে ঘুমের মধ্যে বমি করে আফসানের বুক ভাসানো পর্যন্ত সকল কাজ তার দ্বারা হয়েছে। আর আফসান সব বিনা বাক্যে সয়ে নিয়েছে। মা হিসেবে হৃদয়া যেমন কাজ করছে, তার সামনে তো এসব কিছুই না। দরজার শব্দে হৃদয়া ঘুরে সেদিকে তাকালো। দেখা গেল স্যুট বুট পরে আফসান রুমে প্রবেশ করছে। হৃদয়া খাটের সাথে হেলান দিয়ে বসে, কোলে তার ফলের প্লেট। কিছুক্ষণ আগে ফারিয়া বেগম দিয়ে গিয়েছেন। আফসানকে দেখে হৃদয়া 2 হাত ওপর করে তার দিকে তাকিয়ে আছে, যার অর্থ এই যে আমাকে এখন জড়িয়ে নিজের বুকের মধ্যে নেন। আফসান হালকা করে হেসে ফেলল হৃদয়াকে দেখে। মেয়েটা দিন দিন গুলুমুলু হয়ে যাচ্ছে, কেমন আদুরে লাগছে তাকে। ফ্রেশ হয়ে আসি, অনেক ময়লা তো শরীরে। এমন কথায় হৃদয়া নিজের 2 হাত বুকের সাথে বেঁধে ফেলল, মুখ অন্যদিকে ঘুরিয়ে ফুলিয়ে রাখল। আফসান হেসে ফ্রেশ হতে গেল। বের হয়েও দেখলো এখনো মেয়ে মুখ ভোতা করে বাহিরে চেয়ে আছে। আফসান গিয়ে প্লেট কোল থেকে সরিয়ে দিল, তারপর কোলে মাথা দিয়ে কোমর জড়িয়ে ধরল। হৃদয়া প্রথমে হকচকিয়ে গেল, তারপর ভান করলো তাকে সরিয়ে দেওয়ার। তবে আফসান আর সেটিয়ে গেল তার সাথে। আফসান তার পেটে ছোট ছোট কয়েকটা চুমু খেলো। কবে আসবেন আপনি আব্বুর কোলে আম্মা যান? হৃদয়া নাটক করে দীর্ঘশ্বাস ফেলে নিজেই বলল, থাক ঋতু, তোকে এখন আর কেউ চায় না। আগে বাহির থেকে আসলেই আগে তোকে আদর দিত আর তুই পাস না। ঠিক আছে, এমনিও 2 দিন পর তুই তো আর থাকবি না। শেষ কথা শুনে আফসানের মনে হলো তার বুকে কেউ ছুরি দিয়ে আঘাত করলো হঠাৎ। মানে কি এই মেয়ে কী সব বলে? কয়েকদিন ধরেই খেয়াল করেছে মেয়েটা খালি এসব কথা বলে। আফসান উঠে বসে। 2 দিন পর তুই কই যাবি? বহুদিন বাদে আফসান তার সাথে তুই করে কথা বলেছে, আর গম্ভীর গলায়। সাধারণত আফসান রেগে গেলে এমন স্বর ব্যবহার করে। হৃদয়া শুকনো ঢোক গেল। সে বলতে চায়নি, হুটহাট বের হয়ে যায় এমন কথা। মানে আফসান তীক্ষ্ণ দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে, তারপর তার দিকে উল্টো ফিরে শুয়ে পড়ল রুমের বাতি নিভিয়ে। হৃদয়া তাকে পেছন থেকে জড়িয়ে ধরল, কাঁধে মুখ রাখল। তবে এমনভাবে সে শুতে পারে না। ভুল হয়েছে আর বলবো না। আপনি তো জানেন আমি এমনই, কথা বলার সময় এত বুঝে বলি না। বেশ কিছুক্ষণ এমন থেকে হৃদয়া বলল, আমার কিন্তু এমন ভাবে কষ্ট হচ্ছে। ফট করে আফসান তাকে বিছানায় শুইয়ে দিল। তারপর সে আবার শুয়ে তাকে বুকে টেনে নিল। আমার ভালো লাগে না এমন কথা জান। কেন বলিস তুই? আমার কাছে এসব কিছুর আগে তুই। তোকে ছাড়া আমার চলে না। হৃদয়া হাসল খানিক, পরক্ষণেই আবার বলল, শুনুন, বলুন। আপনি কিন্তু বাবুকেই বাঁচাবেন যদি পরিস্থিতি ভিন্ন হয়। আফসান দীর্ঘশ্বাস ফেলল, তবে কিছু বলল না। এমন না যে তারা এই ব্যাপারে কথা বলেনি, অসংখ্যবার বলেছে। তবে এই মেয়েকে কিছু বোঝানোই যায় না। তার এই ছোট মাথায় কিছুই যেন ঢোকে না, তাই কিছু না বলাই শ্রেয়। বড় বড় নিঃশ্বাসে বোঝা গেল তার বুকে থাকা কাঠবিড়ালি ঘুমিয়ে পড়েছে। সে ভালো করে নিজের সাথে জড়িয়ে নিল। হৃদয়ার এই পুরো প্রেগনেন্সিতে আফসানের ওপর অনেক ঝড় গিয়েছে। মোটেও সুস্থকাল যায়নি তার, অনেক কমপ্লিকেশন ছিল তার। তবে সবগুলোর ব্যাপারে হৃদয়া জানে না। যেটুকু জানে তাতে তার অবস্থা খারাপ করে দেয় এই মেয়ে। অপারেশন থিয়েটারের বাহিরে এহসান পরিবার দাঁড়িয়ে। কিছুক্ষণ আগেই হৃদয়া কান্নাকাটি করে ভেতরে ঢুকেছে। ব্যথায় মেয়েটার মুখ লাল হয়ে আছে। ভেতরে ঢোকার আগে পর্যন্ত আফসানকে ছেড়ে দিতে চায়নি। তার মুখে শুধু একটিই কথা, সে ভিতরে ঢুকলো আর বের হতে পারবে না। আফসান অনেক কিছু বোঝালো, তারপর পাঠালো। তার নিজের হৃৎপিণ্ডই ছিঁড়ে আসছে মনে হয়। চোখ লাল, কান্না হয়তো আটকাতে চাচ্ছে। নার্স তার দিকে পেপার এগিয়ে দিল, যাতে স্বাক্ষর করতে গিয়ে হয়তো তার প্রথম এমন হাত কাঁপল। নিজেকে বহুতভাবে ধাতস্থ করে স্বাক্ষর করে দিল। 30 মিনিট ওপরে হলো, তবে এখনও কোনো খবর নেই। কিছুক্ষণ পর হন্তদন্ত হয়ে 2 জন ডক্টর ভেতরে ঢুকলো। নার্সরাও দৌড়াদৌড়ি করছে। রক্ত আগের থেকে জোগাড় ছিল, তা নিল। তারপর আবার একজন মধ্যবয়স্ক নার্স এসে বলল, আমাকে ডক্টর সীমা পাঠিয়েছে। রোগীর অবস্থা আশঙ্কাজনক, সিজার করতে হবে এখন। হয়তো পরিস্থিতির ভিন্নতার কারণে বাচ্চা অথবা মায়ের মধ্যে যে কোনো একজনকে বাঁচানো যেতে পারে। সেক্ষেত্রে কার জন্য আমরা আগে চেষ্টা করব। সাথে সাথে আফসান উত্তর করল, আমার বউয়ের জন্য। এমন উত্তরে সবাই জানতো আসবে,
নার্স নিজেও বেশিক্ষণ ধরে আফসানকে লক্ষ্য করছিল। ভেতরে ভেতরে যে মানুষটা বিধ্বস্ত হয়ে আছে, তো তার বাহিরের আবরণ দেখলেই বলা যায়। কিছুক্ষণ পর ডাক্তার সীমা হাতে একটা টাওয়াল জড়ানো ফুটফুটে বাচ্চাকে নিয়ে বের হলো। হাসি মুখে আফসানের দিকে বাড়িয়ে দিয়ে বলল, কংগ্রাচুলেশন মিস্টার ইহসান, একটা মেয়ে সন্তানের বাবা হয়েছেন আপনি। আহসান কেমন প্রতিক্রিয়া ব্যক্ত করবে বুঝে পেল না। সে ছটফট করে কাপড়ে মোড়ানো বাচ্চার দিকে একবার তাকালো, একবার বাড়ির সবার দিকে তাকালো। আমার ওয়াইফ? শি ইউ আউট অফ ডেঞ্জার, ইউ ক্যান মিট হার। আফসান স্বস্তির নিঃশ্বাস নিল। বুকের থেকে এক বড় পাথর হয়তো সরে গেল। হাত বাড়িয়ে বাচ্চাকে কোলে নিল। এত ছোট বাচ্চা হয় যদি পড়ে যায় তার হাত থেকে? এত হালকা কেন তার আম্মা? আফসান ছোট চুমু দিল তার আম্মার কপালে। বাবার পরশ পেয়ে মেয়ে আহ্লাদি হয়ে আবার কান্না করে দিল। কি অপরূপ সুন্দর সেই বাবা মেয়ের দৃশ্য। তারপর মায়ের কোলে দিল সে, আজান দিল সে বাচ্চার কানে। তারপর বাচ্চাকে কোলে নিয়ে দেখা করতে গেল তার হৃদের সাথে। শুভ্র বিছানায় শুয়ে আছে তার হৃদ, হাতে ক্যানেলা দেওয়া। পাশে বসলো, তারপর হালকাভাবে ডাক দিল সে। হৃদ? হুম মমম। তারপর সাবধানে কোলে থাকা ছোট্ট বান্ডিলটা সামনে রাখলো। সাদা কাপড়ে মোড়ানো ফুটফুটে একটা প্রাণ, ঘুমন্ত মুখ, ছোট ছোট ঠোঁট, নরম গাল। হৃদয়ের চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। আমাদের বাবু? আফসান হালকা হেসে মাথা নেড়ে বলল, আমাদের মেয়ে। এক মুহূর্তের জন্য হৃদয় আর কিছু বলতে পারল না। চোখ দুটো ভিজে উঠল। কাঁপা হাতে আফসানের দিকে ইশারা করলো। একটু একটু কাছে আনবেন। আফসান খুব সাবধানে মেয়েটাকে হৃদের মুখের কাছে ধরল। হৃদয়া চোখ বন্ধ করে মেয়ের কপালে আর গালে আলতো চুমু আঁকলো, যেন সেই চুমুর মধ্যে জমে থাকা সব ব্যথা, ভয় আর কান্না গলে যাচ্ছে। তারপর ফিসফিস করে বলল, শুনছো ম্যাডাম, তোমার আব্বু কিন্তু আমার আগে আমার ভাগ বসাতে পারবে না কিন্তু। আফসান হেসে উঠল। চোখের কোণে জমে থাকা জল আর লুকানো না। এক হাত দিয়ে হৃদের মাথায় হাত বুলিয়ে দিল, আরেক হাতে মেয়েকে আগলে ধরল। আমি আপনার স্বামী, আবার এই রোদসির বাবা। তবে তার আগে আপনার মানুষ। হৃদয়া ক্লান্ত চোখে তাকিয়ে মুচকি হাসল। তাহলে আমি জিতেছি। আফসান নরম গলায় বলল, আপনি তো শুরু থেকেই জিতে আসছেন হৃদ। কেটে গেছে কয়েকটা বছর। আজ এহসান বাড়িটা অন্যরকম সাজে সেজেছে। রঙিন বেলুন, ফুলের মালা আর ছোট ছোট লাইটে ঝলমল করছে চারিদিক। আজ রোদসির ৩য় জন্মদিন। এহসান বাড়ির ছোট্ট রাজকন্যার জন্মদিন। সেটা কি আর ছোট করে হয়? লিভিং রুমের মাঝখানে ল্যাভেন্ডার রঙের ফ্রক পরে বসে আছে রোদসি। চোখে মুখে কৌতূহল, ঠোঁটে নরম হাসি। তার মাম্মা একটু আগেই তাকে সাজিয়ে বসিয়ে দিয়ে গেছে। এখানেই বসে থাকবে, দুষ্টুমি করবে না। আর রোদসি একেবারে ভালো বাচ্চার মতন বসে আছে, অন্তত আপাতত। হঠাৎ পাশে ধপ করে কেউ বসতেই সে ঘাড় ঘুরিয়ে তাকালো। 1 সেকেন্ড তাকিয়ে থেকে চোখ দুটো চকচক করে উঠল। পরমধ্যে পাখির মতন কিচিরমিচির করে ডাক দিয়ে উঠল, আদিত্য। আদিত একটু থমকালো। তারপর নিজের অজান্তেই ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। কিন্তু সেই হাসিটা বেশি সময় থাকলো না। পরক্ষণেই আবার গায়েব হয়ে যাওয়ার চেষ্টা। রোদসি তার গা ঘেঁষে আরো কাছে সরে এসে আদো আদো গলায় বলল, তোতাই দিলে তুমি তততন তেতে তুতি। আদিত এবার আর নিজেকে সামলাতে পারল না। হেসে উঠে রোদসির গাল টেনে বলল, এই যে আমি। এখন বলো তো তোমার নাম কি? রোদসি গম্ভীর মুখ করে খুব গুরুত্ব দিয়ে উত্তর দিল। লুটসি। এইবার আদিত হেসে ফেলল শব্দ করে। বেশ কিছুদিন ধরে রোদসিকে নিজের নাম শেখানো হচ্ছে, কিন্তু ঠিকভাবে উচ্চারণ না করতে পেরে সে নিজের নামের ইজ্জত নিজেই নিয়ে যাচ্ছে। শুধু নিজের নামই না, কারোর নামই ঠিকভাবে বলতে পারে না, একজন বাদে, আদিত। আদিতের নামটা সে একদম নিখুঁতভাবে বলে, আর সেটাই আদিতের সবচেয়ে প্রিয়। ওদের এই দৃশ্যটা দেখে আশা একটু দূর থেকে দাঁড়িয়ে থাকলো। ছেলেটা কার মতো হয়েছে তা সে ভালো করেই জানে। এমনিতে আদিতের মুখে হাসি খুব কমই দেখা যায়, যারা হাসলে তার বাপের সম্পত্তি কমে যাবে। কিন্তু এই ছোট্ট মেয়েটার সাথে একদম অন্য মানুষ। হালকা হাসি মুখে আবার সরে গেল আশা। এই একমাত্র মেয়েটার সাথে তার ছেলে নিজের মতন থাকে। এদিকে কল্পনা আর অনন্যা এগিয়ে এলো। দুজনই পুরো রেডি। কল্পনা হাত বাড়িয়ে রোদসিকে কোলে নিতে চাইল, কিন্তু তার আগেই আদিত একেবারে ঢাল হয়ে বসে পড়ল। না, ও এখানেই বসবে। কল্পনা ভ্রু কুঁচকে বলল, কেন? আমরা একটু কোলে নিলে কি হবে?
আদিত চোখ সরু করে তাকালো। কিছু হবে না, তবে এখনো কোথাও যাবে না। রোদসী তখন আদিতের হাত শক্ত করে ধরে আছে, যেন বুঝে গেছে এই মানুষটাই তার নিরাপদ জায়গা। কল্পনা আর অনন্যা মুখ চুপসে নিয়ে সরে গেল। ভাইয়া সবসময় এমন, রোদসীর কাছে কাউকেই ঘেঁচতে দেয় না, একটুও না। আর আদিত, সে জানে এই ছোট্ট পাখিটা লিভিং রুমে আছে বলেই সে আজ এত তাড়াতাড়ি নিজের রুম ছেড়ে বের হয়েছে, নইলে তার কত হোমওয়ার্ক এখনো বাকি। রৌনক আরও কিছু বাচ্চা আশায় আদিত কিছুক্ষণের মধ্যে রোদসীকে নিজের মামুনির কাছে রেখে চলে গেল। সেই থেকে রোদসী হৃদয়ার পেছন পেছন ঘুরছে। কিছুক্ষণ পর আদো আদো বলিতে নিজের বাবার কথা জিজ্ঞাসা করছে, কেন তার বাবা এখনো আসছে না। এক পর্যায়ে হৃদয়ার চোখ গরম করে বলে, চুপ, সারাক্ষণ বাবা বাবা। আসবে না তোর বাবা? মাম্মার এমন কথায় রোদসী ফুপিয়ে উঠল, মুখ ফুলিয়ে কান্না করে হাত পা ছোড়া শুরু করলো। হৃদয়া এগিয়ে গিয়ে মেয়েকে কোলে নিয়ে তার আগেই মেয়েকে বাহুবন্ধনে আবদ্ধ করলো একজোড়া শক্তপোক্ত হাত, বুকে জড়িয়ে নিল তাকে। বাবার শরীরের গন্ধ পেয়ে কান্নার মাঝে চোখ পিটপিট করে খুলে দেখলো বাবাকে। হয়ে গেল আবার আহ্লাদি, ফুপিয়ে ফুপিয়ে বলল, মম্মা বলেতে পাপা আপে না আমাতে গোতা দিয়েতে। আফসান এক হাত দিয়ে মেয়ের চোখের পানি মুছে দিয়ে বলল, মাম্মাকে বাবা বকে দিব। কত বড় সাহস আমার মেয়েকে বকে। তুমি আর দাবা না আমাতে তেরে। না, একদমই না। আমার আম্মাকে ছেড়ে আমি কই যাব? কান্নার মাঝে রোদসী হেসে দিল খিলখিলিয়ে। তার বাবা তাকে ছেড়ে আর যাবে না, কত মজা। দূরে আদিতকে দাঁড়িয়ে থাকতে দেখে হাত বাড়িয়ে দিল তার দিকে। আদিত্য আমাতে তুলে নাও। পাখির কিচিরমিচির আওয়াজে আদিত খানিক হাসল, যা দেখে তো আদিতের বন্ধুরা প্রায় অবাক। এই ছেলে শুধু শুধু হাসতেও জানে। আদিত আব্বার দিকে এগিয়ে গেল ঠিকই, তবে কোলে নিল না তাকে, উল্টে বলল, নিব না আমি তোমাকে কোলে। ব্যাস শুরু হয়ে গেল আবার তার কান্না। বাবার কোলে থেকে তার হাত পা ছড়িয়ে কান্না করতে লাগলো। এবার আফসানও মেয়ের কান্না থামাতে পারছে না। অবস্থা বেগতিক থেকে আদিত হাত বাড়িয়ে দিল। এক সেকেন্ডে বিলম্ব না করে রোদসী ঝাঁপিয়ে পড়ল আদিতের কাছে। হেসে দিল আদিত। আফসানও তার কাছে মেয়েকে দিয়ে চলে গেল ফ্রেশ হতে। সে মাত্র ফিরেছে কাজ থেকে। আদিত্য পোতা। তাই তাহলে কল থেকে নামিয়ে দেই। না। বলে আরও ঝাঁপিয়ে ধরল আদিতকে। তুমি বড্ড দুষ্টু হয়ে যাচ্ছ রোদ। নরম গলায় বলল আদিত। তবে রোদসী কোনো প্রত্যুত্তর করল না। পাছে যদি আবার আদিত তাকে কোল থেকে নামিয়ে দেয়, না, সে আদিতকে ছাড়বে না, তার আদিতকে লাগবেই। হৃদয় রুমে প্রবেশ করে দেখলো আফসান আয়নার সামনে দাঁড়িয়ে নিজের শার্টের বোতাম লাগাচ্ছে, চুলগুলো অগোছালো। সে গিয়ে তার সামনে দাঁড়ালো, হাতে তার লেবুর শরবত। আফসান চোখ ছোট করে তার দিকে তাকিয়ে আছে। হৃদয় চোখ দিয়ে ইশারা করলো শরবত নিতে। আফসান গ্লাসটি হাতে নিল। হৃদয় তার শার্টের বাকি বোতামগুলো লাগিয়ে দিল। তার নিজের কোমরে অনুভব করলো এক উষ্ণ পরশের। পরক্ষণে টেনে নিল নিজের কাছে। হৃদয় হাত রাখলো আফসানের বুকে। আপনি দিন দিন এত সুন্দর হচ্ছেন কেন? এক বাচ্চার বাবা আপনি। তো আমি কি বুড়ো হয়ে গিয়েছি নাকি? একটা বাচ্চার বাবাই তো, এখনো কত মেয়ে ঘুরে পিছে। নাম বলেন তো মেয়েগুলোর। সবগুলোকে ধরে নিয়ে আসব আদর যত্ন করতে। আফসান হৃদয়ের নাক টেনে বলল, আমার রাগিনী বউ। কি করে যেন সময় পেরিয়ে গেল, তাই না? রোদুর 3 বছর হয়ে গেল। আফসান গ্লাসটা টেবিলে রেখে দুই হাতে হৃদয়ের মুখ ধরে নিজের দিকে ফেরালো। ও আমার প্রাণ, আর তুমি কথাটা থামিয়ে কপালে ঠোঁট ছুঁয়ে দিল। আমার শ্বাস। হৃদয় এক মুহূর্ত চুপ করে রইল, তারপর খুব আস্তে করে বলল, জানেন, মাঝে মাঝে এখনো ভয় লাগে। আফসান গম্ভীর হয়ে গেল। কিসে? এই সুখটা যদি হঠাৎ কোথাও হারিয়ে যায়। আফসান তার কপালে ছুঁয়ে নিজের কপাল লাগিয়ে রাখলো। এই সুখ আমি পাহারা দিচ্ছি হৃদ। তুই, রোদসী, তোরাই আমার যুদ্ধ। আর নিজের যুদ্ধ কেউ হারে না। হৃদয়ের চোখ ভিজে উঠল। সে আর কিছু বলল না, শুধু আফসানের বুকে মাথা রাখলো। আফসান মুখ ডুবিয়ে দিল হৃদয়ার ঘাড়ে, পরপর হালকা স্পর্শ করতে লাগলো। কেঁপে উঠতে লাগলো হৃদয়া। এখন আপনি বলেন, এত সেজেছেন কেন? কই সাজলাম? এই যে শাড়ি, চুড়ি, লিপস্টিক, এটার জন্য ঠিকমতো চুমুও খেতে পাচ্ছি না। হৃদয় আফসানের বাহুতে চাপড় মারল। অসভ্য পুরুষ সারাদিন মাথায় এই একই কথা চলে। বাবা আদিত্য আমাতে পাতে না দিতে।
দরজার ওপাশ থেকে মেয়ের কণ্ঠস্বর ভেসে আসলো। আফসার রিদোয়ার কাঁধে মাথা রেখে বলল। মেয়েটা সারাক্ষণ খালি আদিত আদিত। রিদোয়া হালকা হেসে বলল। হিংসা হচ্ছে? আফসার মাথা উঠিয়ে নিষ্পাপ চাহনি দিল রিদোয়ার দিকে। রিদোয়া ছোট করে একটা স্পর্শ করলো আফসানের ঠোঁটে। দরজা খুলেন এখন, না হলে বাড়ি মাথায় উঠাবে। এটা বলে যে এখন তার বাবাও তাকে পাত্তা দিচ্ছে না। আফসান দরজা খুলে মেয়েকে নিজের বাহুতে আগলিয়ে নিল। মেয়েও তার বাবার কাঁধে মাথা রেখে চোখ বন্ধ করলো। আম্মা, হুম। আপনি কাকে বেশি ভালোবাসেন? কোনো বিলম্ব না করেই রোদসি বলল। বাহ পাকে পরম শীতলতায় ছেয়ে গেল আফসানের মন। হ্যাঁ, আমি তো বানের জলে ভেসে এসেছি। 2 মাস পেতে ধরলাম আমি, আর এখনই কেউ আমাকে ভালোবাসে না। রোদসি বাবার কোল থেকে ঝাঁপিয়ে গিয়ে বলল রিদোয়ার কোলে। ভালোবাসি তো, অনেক বাসি। বলে মায়ের পুরো মুখ জুড়ে চুমু দিতে থাকলো। আমিও আমার মেয়েকে অনেক ভালোবাসি। আমার অন্ধকার জীবনের আলোর পথ হয়ে এসেছে আমার রোদসি। আপনি মাম্মার কি হন বলেন তো? দান রিদোয়া হেসে উঠল। না, মা বলেন যান। দান হাসির তালে দুলে উঠল রিদোয়ার পুরো শরীর। সময় পেলে সে মেয়েকে নিয়ে বসে। মেয়ের আদো আদো বুলি তার বড্ড ভালো লাগে। আফসান অপূর্ব নয়নে তার একজোড়া চড়ুই পাখির দিকে তাকিয়ে আছে। তার আনমনে গিয়ে উঠল। লিভিং রুমটা আলোয় ভরে গেছে। সবাই গোল হয়ে দাঁড়িয়ে। মাঝখানে 3তলা কেক, ওপরে ল্যাভেন্ডার আর সাদা রঙের ছোট ছোট ফুল। কেকের ওপরে লেখা হ্যাপি 3rd বার্থডে রোদসি। রোদসি কেকের দিকে তাকিয়ে চোখ বড় বড় করে ফেলেছে। এত বড় কেক সে জীবনে দেখেনি। এক হাত দিয়ে আফসানের আঙুল শক্ত করে ধরে আছে, আরেক হাত দিয়ে কেকের দিকে ইশারা করছে। এটা আমার। রিদোয়া হেসে এগিয়ে এসে মেয়ের গালে চুমু খেলো। হ্যাঁ মা, সবটাই তোমার। তারপর সকলের উপস্থিতিতে কেক কাটলো। কেক খাওয়ানোর পালায় বাবা মাকে খাওয়ানোর পর সে আদিতকে খাওয়াবে। তবে আদিতকে আশেপাশে পাওয়া গেল না, তাই সে মুখ ফুলিয়ে রেখেছে। তার মুখ ফুলানো দেখে সকলে মিটিমিটি করে হাসছে। আজান ছেলেকে ডেকে নিয়ে আসলো, যে নিজের রুমে বন্ধুদের সাথেই ছিল। আদিত সকলকে মুচকি হাসতে দেখে বলল। কি হয়েছে? আব্বা, আপনি কি এটা ঠিক করলেন? আমার মেয়ে কেক কেটেছে আর আপনি নেই। আদিত মাথা চুলকিয়ে জবাব দিল। ঈশা পরে পায়ে ব্যথা পেয়েছিল, তাকে ব্যান্ডেজ খুঁজে দিচ্ছিলাম। এমন কথা শুনে রোদসি আরো মুখ গম্ভীর করে ফেলল। আশা এসে ছেলেকে বলল। হয়েছে বাপ, এবার মেয়েটার কাছে যা, তোকে কেক খাওয়াবে বলে মুখ ফুলিয়ে রেখেছে। আদিত রোদসির দিকে এগিয়ে গেল। তাকে দেখে রোদসি অন্যদিকে মুখ ফিরিয়ে নিল। আদিত কেকের ছোট এক টুকরো তার মুখের কাছে ধরল। আব্বি কল্পনা বলল। হ্যাঁ, তোমার বাড়িতে বলে দাও আমি তে যাবো না। তে দেন তো তাতে তোলে দেয়। সবাই হাসলো, বুঝলো মেয়ে অভিমান করেছে। আফসান ফিস করে রিদোয়াকে বলল। তোর মতো হয়েছে পুরো। রিদোয়া বাঁকা চোখে তাকে দেখে বলল। মোটেও আমি এমন না। সে তো আমার থেকে ভালো কেউ জানে না। সবার এমন হাসিতে আদিত খানিক ইতস্তত বোধ করলো, হয়তো লজ্জাও পেল। খেয়ে নে আদরের দুলালি, আর যাব না কারোর কাছে। বেশ তোষামতের পর রোদসি তার রাগ কমিয়ে খেয়ে নিল কেক। তারপর আদিতকেও খাইয়ে দিল। তারপর রোদসি খুশিতে হাততালি দিল। আদিত্য বালু। রাত 12টা। আজ বাড়িতে কাজ ছিল বিদায় একটু দেরি হয়ে গেল ঘুমাতে। রুমে এসে দেখে আফসান রোদসির কোমর সমান চুল বিনুনি করে দিচ্ছে। বাবা মেয়ের দিকে এক নজর তাকিয়ে রিদোয়া গেল ফ্রেশ হতে। বের হয়ে দেখে মেয়ে চকলেট খাচ্ছে। রিদোয়া ভ্রু কুঁচকে পড়ল। আমারটা কই? রোদসি চকলেট নিয়ে পেছনে মুড়ে গেল, রিদোয়ার দিকে পিঠ করে বসে। ভাবখানা এমন যে সে দিবে না ভাগ রিদোয়াকে। কেন দেবে? তার বাবা এনেছে, সে দেবেই না। রিদোয়া ঠোঁট উল্টে আফসানের দিকে তাকালো। আফসান হেসে ফেলল। সে রোদসির সাথে তার মাকেও বড় করেছে। ড্রয়ার থেকে আরেকটা চকলেট বের করে তার দিকে বাড়িয়ে দিল। রিদোয়া খুশি মনে নিয়ে মেয়ের পাশে বসে গেল। মেয়ের দিকে তাকিয়ে ভেঙচি কেটে খাওয়া শুরু করলো। খাওয়া শেষে আফসান 2 মা মেয়ের মুখ যত্ন করে মুছে দিল। অতঃপর নিজে মাঝে শুয়ে দুজনকে বুকে টেনে নিল। এরপর বাঁধলো আবার বিপত্তি। মেয়ে মাকে বাবার বুকে শুতে দেবে না। তুমি দাও, এটা আমার বাবা। এটা আমার বর। আমার বাবা হাতে।
ম্যাডাম, আমার বর আগে হয়েছে দেখে আপনার বাবা হতে পেরেছে সে। হিন্দুতে মাম্মা। হিংসুটে রোদসি। তাকে হিংসুটে বলেছে মা, তার জন্য সে ফুপিয়ে কেঁদে উঠল। তাকে কেন হিংসুটে বলবে? বিতার তর। আফসান প্রতিনিয়ত মা মেয়ের এমন খুনসুটি দেখে, তার সবসময়ই এটা ভালো লাগে। সে মেয়ের মাথায় হাত বুলিয়ে বলল, আচ্ছা, কালকে সকাল সকাল এইটার বিচার নিয়ে উচ্চ আদালতে যাব। রোদসি এত কিছু বুঝলো না, তবে বুঝলো তার বাবা বলেছে বিচার করবে। অপরদিকে হৃদয়া মিটমিট করে হাসছে। তার ভালো লাগে মেয়ের সাথে লাগতে। মেয়েটা তার বাবাকে অনেক সচেতন। তার বাবা মানে তারই বাবা। আফসান এক হাত মেয়ের মাথায়, আরেক হাত হৃদয়ের কোমরে। সে হৃদয়ের উদ্দেশ্যে বলল, মেয়ের মা আমার হৃদ। হৃদের আরেক বানান কি জানেন? হৃদ মানে হৃদয়, আপনি আমার হৃদয়। আর মেয়ে? মেয়ে আমার জীবনের সুখ, যা আপনার সুখ, যা আপনি জীবনে না আসলে পাওয়া সম্ভব হতো না। আপনার মাধ্যমেই আমি আমার জীবনের দ্বিতীয় সুখ পাখিকে খুঁজে পেয়েছি। দ্বিতীয়? হ্যাঁ, প্রথমটা তো আপনি ম্যাডাম। আপনি এত মিষ্টি কেন? হৃদয়া আহ্লাদি কণ্ঠে বলে। খেয়ে দেখেছেন নাকি? মেয়ে আছে, অসভ্য পুরুষ। বুকে হালকা চাপড় মেরে বলল, তুমি আমার বাবাতে মারতো দেন। বেশ করেছি। ভেগজি কেটে বলল, যার অর্থ রোদসি আবার কেঁদে দিল। আফসান আবার হাত বুলিয়ে মেয়েকে শান্ত করলো। এই মা মেয়ে সারাক্ষণ এমন লেগে থাকে। তারপর বেশ কিছুক্ষণ নীরব থেকে হৃদয়া বলে, আপনারাও আমার হৃদয়ের আবদ্ধ সুখ। আমি তো খালি মাঝে মধ্যে ঝগড়া অভিমান করি, আর কি কোনো কারণ খুঁজে পাই না, তাই একটু নাটক করি আর কি। আমি তো চিনি আমার ভণ্ড হৃদকে। হৃদয়াকে নিজের দিকে আরো টেনে কপালে চুমু দিয়ে বলে, অনেক ভালোবাসি। আমিও অনেক ভালবাসি। রোদসি ঘুমজড়িত কণ্ঠে আদো আদো বলিতে বলে, আমিও তোমাদের অনেক ভালোবাসি।